এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প বিভূতিবাবুর ভুতুড়ে ঘটনা। সুখেনের ভূমিকায় আদিত্য, বিকাশের ভূমিকায় সৌরভধ্বনি সাহা, রমেনের ভূমিকায় কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায়, বিভূতিদা চাদু আর হেডমাস্টারের ভূমিকায় সুমিতেন্দ্র। গল্প পাঠে আমি প্রত্যয়। তাহলে শুরু হচ্ছে আজকের পর্ব। ইউথ কোর বনাম মিলন সংঘ। এই ফুটবল ম্যাচটা হওয়ার কথা ছিল শীতকালে, কিন্তু কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হতে হতে খেলাটা বেশ কয়েক মাস স্থগিত রইল। আজ নয় কাল, কাল নয় পরশু করতে করতে যখন গ্রীষ্মকাল দরজা এসে কড়া নাড়ছে, তখন উভয় ক্লাবেরই টনক নড়ল। তারা ঠিক করল যত শীঘ্র সম্ভব এই ফুটবল ম্যাচের আয়োজন করতে হবে। প্রথম 2 বছর ইউথ কোরের কাছে হেরে গিয়ে মিলন সংঘের নাক কাটা গেছে, কিন্তু এবারে তারা সম্পূর্ণ তৈরি। অন্যদিকে ইউথ কোর মিলন সংঘকে তৃতীয়বার হারিয়ে হ্যাট্রিক করার স্বপ্নে মশগুল। এবারে অপেক্ষা শুধু এই রোমাঞ্চকর ফুটবল ম্যাচের। এক শনিবার বিকেলে এই ম্যাচের আয়োজন করা হলো বেতালপুর গ্রামে, অর্থাৎ ইউথ কোরের হোম গ্রাউন্ডে। ইউথ কোরের প্লেয়ারদের ভারী আনন্দ। নিজেদের গ্রামের মাঠে নিজেদের গ্রামের লোকের সামনে মিলন সংঘকে নাকানি চোবানি খাওয়ানোর প্রলোভনে তাদের চোখ জ্বলজ্বল করে উঠল। তা মিলন সংঘের সদস্যরা সেদিন সকাল সকাল টেম্পো টোটো করে বেতালপুরে চলে এসেছে। তারা এবারে রীতিমতো শান্ত। ইউথ কোরের মতো তাদের মধ্যে উত্তেজনার অধিক প্রকাশ নেই। খেলা শুরু হলো বিকেল 5টায়। প্রথম ইউথ কোর বেশ ভালোই খেলছিল, কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট খানেক আগে থেকে মিলন সংঘ যখন একটা ভালো বল পেয়ে কাউন্টার করতে আরম্ভ করল, তখন ইউথ কোরের ডিফেন্স একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গেল হোম টিম। বোঝাই যাচ্ছে পরপর 2 বছরের হার মিলন সংঘকে অনেক কিছু শিখিয়েছে। ওরা যেন আদা জল খেয়ে প্রতিজ্ঞা করে এসেছে ইউথ কোরের মাটিতেই আজ ওদের হারাবে। অবশেষে 90 মিনিটের টান টান জমজমাট খেলার পর মিলন সংঘ নিজেদের প্রদর্শিত ক্রীড়া কৌশলীদের দক্ষতায় ইউথ কোরকে তাদেরই গ্রামের লোকের সামনে 4-0 গোলে হারিয়ে একেবারে মুখে চুনকালি লেপে দিল। এদিকে এত টান টান ম্যাচ দেখে মাঠ ভর্তি দর্শকও একেবারে বেঈমান মির্জাফরের মতো হই হুল্লোড় হাততালিতে ফেটে পড়ল। বিজয়ী ক্লাবের কাটা খায়ে একেবারে নুনের ছিটে ফ্রি। ট্রফি উঠল মিলন সংঘের হাতে।
মালগুলোকে কেমন হারালাম বল। হ্যাঁ, তুই যেন একাই হারিয়েছিস, আমরাও তো খেলেছি। হ্যাঁ যাই বল, আমি দুটো গোল পরপর না করতে পারলে তোদের দ্বারা কিচ্ছু হতো না। আর আমি যদি ওই দুটো ফাইন পাস না করতাম তাহলে কি তুই গোল করতে পারতিস? তুই বল পাস করার পর আমি যদি হেডটা না দিতে পারতাম তাহলে কি আমরা জিততে পারতাম? খেলা শেষে মিলন সংঘের বেশিরভাগ সদস্য ট্রফি নিয়ে টেম্পো টোটো করে নিজেদের গ্রামে ফিরে গেল। কেবলমাত্র সুখেন, বিকাশ, রমেন আর ওদের কোচ বিভূতিদার রয়ে গেল বেতালপুরে একটা ছোট্ট সরকারি গেস্ট হাউসে। আসলে ওরা সকালে সাইকেল করে এসেছিল, কিন্তু রাতের দিকে ঝড় উঠল, তাই ওরা আর এই অন্ধকারের রিস্ক নিল না। রাতে গরম গরম রুটি আর মুরগির ঝোল সাবড়ে হালকা আমেজে গল্প চলছে, মাঝে মধ্যে ছোটোখাটো কথা কাটাকাটি হচ্ছে। ওদের কোচ বিভূতিদা ঝগড়া উপভোগ করছে আর বিড়ি টানছে এবং মাঝে মাঝে হাসছে। বিকাশ আর রমেনের ঝগড়া যখন তুঙ্গে, তখন গোলকিপার সুখেন বলে উঠল, আরে শোন শোন, তোরা চুপ কর তো। আসল কথা হচ্ছে ম্যাচটা আমিই জিতিয়েছি। তাই নাকি? কিভাবে একটু শুনি। আরে ভাই, ওদের গোলগুলো আমি যদি না আটকাতে পারতাম তাহলে আমাদের টিমটা কি আর জিততো? হ্যাঁ, বোকার মতো প্রশ্ন করছিস যে। সুখেনের এই কথা শুনে বিকাশ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এমন সময় ওদের ঘরে প্রবেশ করল চাঁদু। চাঁদু এই গেস্ট হাউসের কেয়ারটেকার। ওকে হঠাৎ এই ঘরে ব্যস্ত হয়ে আসতে দেখে বিভূতিদা প্রশ্ন করল, কি হলো ভাই, কিছু বলবে? চাঁদু হাঁপাতে হাঁপাতে বলল, এই উৎকরের মেম্বারগুলো খেপেছে। হেরে গেলে সবাই একটু আধটু খেপে ওঠে। ওরা খেপে গিয়ে এখানেই আসছে। হ্যাঁ, তা আসুক না। মারপিট করতে পারে দাদা, ওরা বড্ড দজ্জাল। হ্যাঁ, তা করুক না। মা কালীর দিব্যি বলছি, আমরাও ছেড়ে দেব না। কজন আসছে? অনেকেই আসছে দাদা, 10-20 জন তো হবেই। ওদের হাতে সব হকি স্টিক আর উইকেট। এবারে ওরা সবাই নড়ে চড়ে বসল। বিভূতিদা বলল, এবারে তাহলে কি করা যায় চাঁদু? আপনারা পিছন দিক দিয়ে বেরিয়ে যান, সোজা গাছপালায় ঢাকা পথখানা ধরে হাঁটা লাগান। দেখবেন ও পথ গিয়ে পড়েছে বিরাট পটল খেতে। সেই ক্ষেত পার করলেই আপনারা স্টেশনে পৌঁছে যাবেন। ভোর অব্দি ওখানেই ঘাপটি মেরে বসে থাকুন, প্রথম ট্রেন ধরে পালাবেন। কিন্তু সাইকেলগুলো? আমি সরিয়ে রাখছি। সরকারি জায়গা থেকে চুরি করার মুরদ ওদের নেই। এমন সময় গেস্ট হাউসের সামনের দরজা দিয়ে হৈ হৈ করতে করতে গুন্ডাগুলো ঢুকে পড়ার শব্দ শোনা গেল। কিন্তু ততক্ষণে চাঁদুর সাহায্যে ওরা চারজন গেস্ট হাউসের পেছনের পথ ধরে বেরিয়ে পড়েছে। অন্ধকারের মধ্যে ওরা টর্চ না জ্বালিয়ে কোনো সাড়া শব্দ না করে চুপি চুপি এগিয়ে যাচ্ছিল পটল ক্ষেতের মধ্যে দিয়ে। কিন্তু পটল ক্ষেতের মাঝামাঝি পৌঁছতেই গুমগুম শব্দ করে এবার মেঘ গর্জে উঠল। ওরা ওপরের দিকে তাকিয়ে দেখল আকাশের কোনায় কোনায় ঘন মেঘ জমেছে। শোঁশো করে ঠান্ডা হওয়ার বেগটাও বাড়ছে উত্তরোত্তর। যেন গুন্ডাগুলোর মতো রাগে উন্মত্ত গোটা বেতালপুরের গ্রামটাই ওদের এবার শাসাচ্ছে। মায়েরই বলছি ভাই, আমার না মনে হচ্ছে ওই ভাগ্যদেবী আজ একবারই আমাদের সঙ্গ দিয়েছেন, তারপর থেকে শালা বিপদের পর বিপদ। কি যে করবো মায়েরই। সত্যি রে। আচ্ছা, হেরে গেলেই এমন হুজ্জুতি করতে আছে বুঝি? হ্যাঁ হ্যাঁ, কই আমরাও তো এর আগে হেরেছি। আমরা তো কোনোদিন ওদের মারধর করিনি। বনে বাঘ রাজা, বাড়িতে বাপ, কিন্তু ওইবারে বেরোলে সবই ফুটু ডুব। নিজের জায়গায় সবাই হুব্বা, বুঝলি? ওদের গ্রাম, তাই এত দাপানি। এদিকে আমরা পালিয়ে মরছি। কান ফাটানো কয়েকটা বাজ পড়তে না পড়তেই ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। এই তুমুল বৃষ্টির মধ্যেও ওরা হেঁটে চলল স্টেশনের দিকে।
শেষমেশ বেশ অনেকটা রাস্তা পেরিয়ে ওরা যখন স্টেশনে পৌঁছলো, বৃষ্টি তখন অঝরে পড়ছে। কোথাও কেউ নেই, আশেপাশে একটা চায়ের গুমটিও খোলা নেই। খোলা প্ল্যাটফর্মে এই বৃষ্টির মধ্যে মাথা ঢাকা দেওয়ার মতো একটা জায়গাও ওরা খুঁজে পেল না। শেষে কোনো রকমে জুবুতুবু হয়ে ওরা দাঁড়ালো একটা কদম গাছের নিচে। এবারে কি করবো আমরা? ধাই ধাই করে নাচবি? আর ধরবেন, ও ভাই সুখেন, এমন বৃষ্টির মধ্যে খোলা প্ল্যাটফর্মে কি করে থাকবো রে? সেই তো, ট্রেন তো সকালের আগে আসবে না। এছাড়া আরও একটা ব্যাপার আছে, যদি চাঁদু ঠিক করে ম্যানেজ না দিতে পারে, যদি ওরা স্টেশনে একবার চলে আসে, হকি স্টিক নিয়ে মারতে আসছে যখন, নিশ্চয়ই নেশা ভাঙ করেছে দেখকে। এত মাঠঘাট টোপকে যদি একবার আমাদের হাতে নাগালে পায় না, আর রক্ষে থাকবে না, মা কালীর দিব্যি বলছি। এমন সময় বিকাশ চোখ ছোট ছোট করে এই অন্ধকারেও ঝড় বৃষ্টির মধ্যে দূরে কিছু একটা দেখতে পেয়ে বিভূতিদার জামার হাতটা ধরে এক টান দিল। ওইদিকে একটা বাড়ি আছে, দেখো, মনে তো হচ্ছে কোনো পুরনো বাড়ি। সবাই বিকাশের দৃষ্টি অনুসরণ করে সেই দিকে তাকালো। লাইনের ওপারে কিছুটা দূরে একটা ভাঙাচোরা দোতলা বাড়ির অন্ধকার অবয়ব দেখা যাচ্ছে। বাড়িটা দেখে বিভূতিদার গলা শুকিয়ে গেল। ওটা এককালে একটা স্কুল বাড়ি ছিল। একটা ঘটনার পর স্কুলটা বন্ধ হয়ে যায়। তুমি কি করে জানলে? মা কালীর দিব্যি বলছি, বিশ্বাস কর। আরে আমার মামা বাড়ি তো এখানেই, বেতালপুরেই। ছোটবেলায় কয়েক বছর এখানে ছিলাম, তখন এই স্কুলেই পড়তাম। মাইরি কোনোদিন বলনি তো? ওয়ার্ল্ড কাপ পেয়েছিলাম না, ব্যালেন্ডিওর পেয়েছিলাম, যে বলবো? দাদু নেই, দিদা নেই, মামা মামি বাড়ি বেঁচে কতকাল আগে চুঁচুড়ে চলে গেছেন। আচ্ছা আচ্ছা, হয়েছে, এখন আর বকবক না করে চলো। ডুবতে ডুবতে খড়কুটো পেয়েছি, এখন তোমার আবার গাছের গুড়ি চাই। চলো চলো, আমরা ওখানে গিয়েই আশ্রয় নিই। ওখানে? হ্যাঁ, ওখানে। তুমি তো বললে ওই স্কুল বাড়ি বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা গেলে আপত্তি করার কেউ নেই। এখন আর দেরি করো না, চলো চলো। চোখের সামনে ওই দোতলা স্কুল বাড়িটা দেখলে এখনো হাড় হিম হয়ে আসে বিভূতির। ঝড় বৃষ্টি আর যেন ওর গায়ে লাগছে না। ওর বিস্ফারিত দৃষ্টি নিবদ্ধ কেবল ওই ভাঙাচোরা বাড়িটির দিকে। এতদিনেও বাড়িখানা ভগ্নদশায় পতিত হয়নি, বরং এই বাড়ির মধ্যেও আজও যেন লুকিয়ে রয়েছে কোনো অজানা রহস্য, গায়ে শিহরণ জাগানো আতঙ্ক। চারিদিক ঝোপ জঙ্গলের রাজত্ব। বাড়িটার কোনায় কোনায় আগাছা জমেছে। গাছগাছালি দেওয়াল ভেঙে একেবারে ঘরের ভিতরে প্রবেশ করে চাল ফুঁড়ে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। চওড়া বারান্দায় শ্যাওলা জমেছে। একটা দিক প্রায় ধসে পড়েছে। ওরা লম্বা বারান্দাটায় উঠল। কেবল বিভূতিদা বাড়ির সামনে চুপ করে আচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে রইল। এসো, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছো কেন? বজ্রপাত সহ বৃষ্টির তোড়ে বাইরের দৃশ্য ঝাপসা হয়ে গেছে। একটা মোটামুটি পদের ঘরে ওরা চারজন একজোট হয়ে বসল। ওদের ব্যাগপত্র সমস্ত কিছু ভিজে গেছে। মোমবাতি, দেশলাই যা ছিল সেই সব জ্বালানোর আর উপায় নেই। অন্ধকার ঘরের মধ্যে ওদের চারজনের অস্তিত্ব। ওরা খালি কানে শুনতে পারছে, চোখে কিচ্ছু দেখতে পারছে না। শোন, তোরা কেউ এদিক ওদিক কিন্তু যাস না। এই বাড়িটার অবস্থা ভালো নয়, কখন কি ভেঙে মাথার ওপর পড়বে কে জানে। আমরা কেউ কোথাও যাব না, কোনো রকমে আজকে রাতটা কাটিয়ে দিতে পারলেই হলো।
ভোরবেলা এখান থেকে পালাতে পারলে বাঁচি। এখন তাহলে আমরা কি করব? কি আবার করবি? এই অন্ধকার ঘরে তো আর ফুটবল খেলা যাবে না। ফুটবল খেলতে তো বলিনি, কিন্তু গল্প তো করা যায়। কিসের গল্প? ভূতের? এই হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছিস। এই পরিবেশে ভূতের গল্প একদম জমে যাবে মাইরি। তাহলে কে শুরু করবে গল্পটা? আরে বিভূতিদা তো দারুণ গল্প বলে। হ্যাঁ, বিভূতিদা একটা গল্প বলো। অনেকদিন তোমার কাছে গল্প শুনিনি। হ্যাঁ, তুমি শুরু করো বিভূতিদা। বিভূতিদা? আরে ও বিভূতিদা! কোনো সাড়া শব্দ নেই। কি হলো বিভূতিদা, কথা বলছো না কেন? এই অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, শুধুমাত্র গলার আওয়াজই ভরসা। বিভূতিদা নিঃশব্দে বসে রয়েছে কেন? বিভূতিদা, ভালো লাগছে না কিন্তু। বিভূতিদা, এইরকম অবস্থায় ইয়ার কি মেরোটা মারি তুই? সত্যি ভয় করছে কিন্তু। এই বিভূতিদা, কেন এরকম করছো? এ তোরা কী রে, এই ভূতের গল্প বলো ভূতের গল্প বলো এত বলে মাথা খারাপ করছিলি, ব্যাস এখন হয়ে গেল? ভয় লাগিয়ে দিয়েছিল মাইরি। হ্যাঁ, এখনো বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক ধুকপুক করছে। উফ! আরে তোর তো তাও ধুকপুক করছে, আমার তো বন্ধই হয়ে যাচ্ছিল আর একটু হলে। যাক, তুমি একটা ভূতের গল্প শোনাও তো দেখি। হ্যাঁ, এখনও ভোরে তো অনেক সময় আছে, গল্প শুনতে শুনতে রাতটা কাটিয়ে দেওয়া যাবে। বেশ, তোদের তাহলে এই বাড়ির একটা গল্প শোনাই। এই বাড়ি? আরে বলছিলাম না যে আমি আগে এখানেই থাকতাম, তখনকারই একটা গল্প। বিভূতিদা নিজের গল্প বলা শুরু করলো। এই যে বাড়িটায় আমরা এখন বসে আছি, এটা ছিল বেতালপুরের একমাত্র স্কুল। বেতালপুর সহ আশপাশের অনেক বাচ্চারা এই স্কুলে পড়তে আসতো। এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন প্রবাল ভাদুরী। বাচ্চারা তাকে ভীষণ ভালোবাসত। তিনি বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো হয়েই মিশতেন। পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, আঁকা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর আবার অ্যানুয়াল স্পোর্টস সব নিয়ে একেবারে মাতিয়ে রাখতেন তিনি স্কুলটাকে। মাঝে মাঝেই বাচ্চাদের খাওয়া দাওয়া করানো, যাদের ক্ষমতা নেই তাদের জন্য বই খাতার ব্যবস্থা করে দেওয়া, এই সব কিছু তিনি নিজে করতেন। দরকার পড়লে চাঁদা তুলে, না হয় নিজের গ্যাটের খসিয়ে তিনি করতেন। কিন্তু হঠাৎই একদিন ভাদুরীবাবু মারা গেলেন। আর হলো কি, ছেলেপুলেদের মধ্যে স্কুলে আসার ইচ্ছেটা কেমন যেন মরে যেতে লাগলো। ওরা স্কুল বিমুখ হতে শুরু করলো। কেউই আর স্কুলে আসতে চায় না, এলেও ওই নমনম করে পাঠ সেরে চলে যায়। স্কুলের সেই জাঁকজমক ব্যাপারটাই একেবারে চলে গেল। ওই হুল্লোড় থেমে গেল, ক্লাসরুমগুলো শান্ত হয়ে পড়ল, করিডোরগুলো থমথম করতে লাগলো। ঠিক এই সময় স্কুলের নতুন হেডমাস্টার হয়ে এলেন রুদ্রদেব বাবু, রুদ্রদেব ঘোষাল। এই ভদ্রলোক ছিলেন ভাদুরী বাবুর একেবারে বিপরীত। তিনি প্রথম দিন এসেই সকালবেলা প্রার্থনার সময় বাচ্চাদের মাঠে দাঁড় করিয়ে বললেন, সুধী ছাত্রবৃন্দ, আমি তোমাদের নতুন প্রধান শিক্ষক শ্রী রুদ্রদেব ঘোষাল। আমার মনে হয় এই বিদ্যালয় কেবলমাত্র শিক্ষার স্থান, আর শিক্ষার অর্থ আমার কাছে কেবলই পড়াশোনা করে পর পর পরীক্ষায় সাফল্য অর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হওয়া। আমি জানি এই বিদ্যালয় নানা রকমের পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে ছাত্ররা অংশগ্রহণ করে এসেছে এতদিন, কিন্তু আদতে এতে সময় নষ্ট ছাড়া কিছুই হচ্ছে না। বিদ্যালয় পড়াশোনা করার জায়গা, জলসাঘর, থিয়েটার বা রেসের মাঠ নয় যে দল বেঁধে হই হুল্লোড়, নাচ গান আর মাঠে দৌড়াদৌড়ি করে বেড়াবে সকলে। কাজেই আজ থেকে সেই সব কিছু আমি বন্ধ করলাম। এই বিদ্যালয় ছাত্রছাত্রীরা কেবল মন দিয়ে পড়াশোনা করবে
এবং পরীক্ষায় নিদারুণ সাফল্য অর্জন করে এই এলাকায় এই প্রতিষ্ঠানের মান এবং গৌরব আরও চতুর্গুণ বাড়িয়ে তুলবে। শিক্ষকদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা অনুগ্রহ করে ছাত্রদের পড়াশোনা করতে অনুপ্রেরণা যোগাবেন। অযথা অন্যরকম কাজকর্মে সময় নষ্ট করা থেকে বিরত করবেন। যেসব ছাত্রছাত্রীরা রেজাল্ট খারাপ করবে, আমি আশা করব আপনারা তাদের কঠিন শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করবেন। অন্যথা এই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলার বিরুদ্ধে ছাত্রদের চালনা করার জন্য আপনাদেরও চাকরি জীবনে ব্যাঘাত ঘটতে পারে। আর ছাত্রছাত্রীদের বলছি, আমি আসার পর থেকে লক্ষ্য করেছি যে এই স্কুলে ডিসিপ্লিনের ডও নেই। কেউ করিডোরে বসে সরস্বতী পুজোর প্যান্ডেল ডিজাইন করছে, হ্যাঁ, কেউ আবার দল বেঁধে টিফিনে ফুটবল খেলছে। কয়েকটা আহাম্মককে তো আবার দেখলাম পাশের পুকুরে ছিপ ফেলে মাছ ধরারও চেষ্টা করছে। বলি, যদি প্যান্ডেল বাঁধতেই হয় আর মাছই ধরতে হয়, তাহলে তো বড় হয়ে ডেকোরেটর আর জেলে হলেই পারো। পড়াশোনা করার দরকারটা কি? হ্যাঁ, সেসব ছেড়ে দাও, বেরিয়ে যাও স্কুল থেকে। তোমাদের জন্য স্কুলের বদনাম হবে ভবিষ্যতে, সেটা একবারও ভেবে দেখেছো? এবার থেকে সেসব চলবে না। তোমরা এই স্কুলে ঢুকবে মুখে কুলু পেন্টে। কোলাহল আমার পছন্দ নয়। চিৎকার চেঁচামেচি করতে দেখলে আমি নিজের হাতে তাদের শিক্ষা দেব। ভাদুরী বাবু, মানে যিনি আগের হেডমাস্টার ছিলেন, তিনি মারা গেছেন এবং ওনার সঙ্গেই মারা গেছেন ওনার স্কুল পরিচালনা করার পন্থা। এখন থেকে এই বেতালপুর উচ্চ বিদ্যালয় নিয়মের মতো নিয়মে চলবে, আমার নিয়মে চলবে। সবার মাথায় ঢুকে গেছে আশা করি। ডিসমিসড। এরপর থেকেই এই স্কুলটা বাচ্চাদের কাছে একেবারে নরকে পরিণত হলো। একেই ভাদুরীবাবু মারা যাওয়ার পর সব শুনশান হয়ে পড়েছিল, তার ওপর আবার ইনি আসার পর স্কুলে কেউ আসতেই চাইতো না। কিন্তু একদিনের বেশি অনুপস্থিত হলে আবার হেডমাস্টারের আদেশে পরের সারাটা দিন মাঠে দুহাত তুলে দাঁড়িয়ে থাকতে হতো, সে রোদ জল বৃষ্টি যাই হোক। আসল কথা হলো, বাচ্চাদের ঘোষালবাবু শাসন করতেন না, বাচ্চাদের ওপর অত্যাচার করতেন এবং তাতে তৃপ্তি পেতেন। এই এলাকায় আর কোনো স্কুল ছিল না, তাই জন্য ছাত্রছাত্রীর অভিভাবকরাও এই স্কুল ছেড়ে ছেলেমেয়েদের অন্য কোথাও পাঠানোর কথা ভাবতে পারতেন না। কাজেই হেডমাস্টার মশাইয়ের বাড়াবাড়ি অধিক বৃদ্ধি পেল। ছাত্রছাত্রীরা মুখ বুজে সব কিছু সহ্য করতে লাগলো। এর ফলে একদিন যা হওয়ার তাই হলো। রুদ্রদেব বাবু নিজের অবাধ ক্ষমতায় অত্যাচারের সর্বাধিক মাত্রা অতিক্রম করলেন। সেদিন যখন স্কুল চলছে, তখন উঠল গ্রীষ্মের প্রথম ঝড়। স্কুলের পাশে আম বাগানে টুপটাপ করে ঝরে পড়তে লাগলো অজস্র কাঁচা আম। সে এক আলাদাই অনুভূতি, তোরা তো জানিস। হেডমাস্টারের ভয়েও ছাত্রছাত্রীদের সেদিন আম কোড়ানো থেকে বিরত রাখতে পারল না। ঝড়ের মধ্যেই তারা সব কিছু ভুলে ক্লাসরুম থেকে বেরিয়ে আম কুড়োতে লাগলো। হাসি ঠাট্টা চিৎকার চেঁচামেচিতে আরেকবার ভরে উঠল স্কুলের মাঠ, পাশের আম বাগান। অনেকদিন পর স্কুলটা যেন খানিকের জন্য নিজের প্রাণ ফিরে পেল। কিন্তু এই ঘটনা রুদ্রদেব বাবুর নজরে পড়তেই তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি। আম কুড়িয়ে ছাত্রছাত্রীরা ক্লাসে ফেরা অবধি তিনি চুপ করে বসে রইলেন। তারপর ক্লাসে ক্লাসে ঘুরে ঘুরে প্রত্যেককে তিনি বেত দিয়ে পেটাতে লাগলেন। ছেলে মেয়ে কেউ বাদ গেল না। এদের মধ্যে ছোট্ট একটা মেয়ে মার খাওয়ার পরেও নিজের কোচরে
কয়েকটা আম লুকিয়ে রেখেছিল। রুদ্রদেববাবু সেটা খেয়াল করে ওকে আমগুলো ফেলে দিতে বললেন, কিন্তু মেয়েটা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল আমগুলো নিয়ে। রুদ্রদেববাবু জিজ্ঞাসা করলেন, এই মেয়ে, তুই আমগুলো ফেলছিস না কেন রে? আমার দাদা এই আম খেতে খুব ভালোবাসে। মেয়েটার দাদাও এই স্কুলে পড়তো। ঘোষালবাবু সেটা জানতেন। তিনি মেয়েটাকে জিজ্ঞেস করলেন, তোর দাদা আম কিভাবে খায় রে? গুঁড়ো লঙ্কা, বিট নুন আর সর্ষের তেল দিয়ে মেখে খায়। মেয়েটার দাদাকে এবার রুদ্রদেববাবু ওপরের ক্লাস থেকে ডেকে পাঠালেন। তারপর বললেন, গুঁড়ো লঙ্কা, বিট নুন আর সর্ষের তেল দিয়ে মেখে খেতে ভালো লাগে, তাই তো? ছেলেটা ওপর নিচে মাথা নাড়ল। এখানে বলে রাখা ভালো, ইতিমধ্যে রুদ্রদেববাবুর কয়েকজন নেওটা জোগাড় হয়েছিল। ওই কয়েকজন স্কুল মাস্টার আর একজন ক্লার্ক। ওই সবসময় এটা হয় দেখবি, কিছু দুর্বল চরিত্রের লোক ক্ষমতাবান লোকের চারপাশে ঠিক শকুনের মতো জোগাড় হয়ে যায়, যারা খালি তেল মারে আর হ্যাঁতে হ্যাঁ মেলায়। রুদ্রদেববাবুর আদেশেই এক বাটি গুঁড়ো লঙ্কা জোগাড় করা হলো। তিনি ছেলেটাকে দাঁড় করিয়ে তার স্যাঙারদের সাহায্যে ওর চুলের মুঠি ধরে মুখ খুলিয়ে জোর করে এক বাটি গুঁড়ো লঙ্কা ওর মুখে পুরে দিলেন। যন্ত্রণায় ছটফট করতে করতে শেষে ছেলেটা বমি করে ফেলল, কিন্তু তবুও সে রেহাই পেল না। পুরো বাটি সমেত লঙ্কার গুঁড়ো খাওয়ানোর পর রুদ্রদেববাবু তার বোনের, মানে সেই ছোট্ট মেয়েটার দুটো বেনুনি ধরে কাঁচি দিয়ে কেটে দিলেন। সে কি অপমান! তারপর বললেন, আমি প্রত্যেককে সতর্ক করেছিলাম ডিসিপ্লিন যেন মেনটেন হয় এই স্কুলে। কোলাহল আমার ভালো লাগে না। তবুও তোরা আমার কথা না শুনে আম কুড়োতে গিয়েছিলি এই ঝড়ের মধ্যে। একটা কিছু বিপদ হলে আমি কি বলতাম তোদের মা বাবাদের? তোদের প্রত্যেককে কাল যদি রোদ ওঠে সারা দিন আমি মাঠের মধ্যে দাঁড় করিয়ে রাখবো, এ আমি বলে দিলাম। বেরো এখান থেকে সব। সেদিন ছুটি হওয়ার পর স্কুল খালি হয়ে গেল, কিন্তু কেউ খেয়াল করল না যে ওপরের একটা ক্লাসরুমে ঘাপটি মেরে লুকিয়ে বসে আছে ওই ছেলেটা। ওর চোখ মুখ তখনও জ্বলছে, কিন্তু তার থেকেও হাজার গুণ জোরে জ্বলছে মনের ভেতর প্রতিহিংসার আগুন। স্কুল থেকে সব ছেলেমেয়েরা যখন প্রায় বেরিয়ে গেছে, তখন ও চুপি চুপি বেরিয়ে নিচে নেমে হেডমাস্টার মশাইয়ের ঘরের কাছে গেল। রুদ্রদেববাবু নিজের অফিসে বসে দিনের শেষের কাজকর্ম গোটাচ্ছিলেন। এটা তিনি প্রায় করে থাকেন। আর ইতিমধ্যে ছেলেটা কোত্থেকে যেন একটা লোহার ভাঙা পাইপ জোগাড় করে রেখেছিল। সুযোগ বুঝে এবার আস্তে আস্তে ও রুদ্রদেববাবুর পিছনে গিয়ে দাঁড়িয়ে পাইপটা দিয়ে ভদ্রলোকের মাথায় সপাটে আঘাত করল। হেডমাস্টার রুদ্রপ্রতাপ ঘোষাল জ্ঞান হারিয়ে মুখ থুবড়ে পড়লেন টেবিলে। রক্তগঙ্গায় ভিজে গেল টেবিলে জড়ো হওয়া ফাইলপত্র। ছেলেটা তাড়াতাড়ি ঘরের সমস্ত জানলা বন্ধ করে দিল। তারপর দরজাটাকে বাইরে থেকে বন্ধ করে স্কুল ছেড়ে পালিয়ে গেল। আসলে ওর উদ্দেশ্য ছিল হেডমাস্টার মশাইকে একদিন নাকানি চোবানি খাওয়ানোর, কিন্তু বিষয়টা একেবারে ঘুরে গেল। পরের দিন হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে উদ্ধার হলো তার মৃতদেহ। ভদ্রলোক টেবিলের থেকে 10 হাত দূরে দরজার কাছে চিত হয়ে পড়েছিলেন।
দৃষ্টি বিস্ফারিত, কড়িকাঠের দিকে নিবদ্ধ। দরজায় দুহাতের রক্তের ছাপ এক টানা নেমে গেছে মাটি অবধি। বোঝাই যাচ্ছে উনি কোনো রকমে মার খাওয়ার পর হয়তো দরজা অবধি এসে সেটা খোলার চেষ্টা করে লুটিয়ে পড়েছিলেন, কিন্তু দরজা খুলতে পারেননি। ওটা যে বাইরে থেকে বন্ধ ছিল। সারা ঘরে রক্তারক্তি। সবাই বুঝলো তাকে হত্যা করা হয়েছে খুবই নির্মমভাবে, কিন্তু কে করেছে তার কোনো প্রমাণ পাওয়া গেল না। সন্দেহের তালিকায় ছাত্রছাত্রীরা ছিল না, কারণ সেকালের ছোট ছোট ছেলেমেয়েদের পক্ষে খুন করাটা এক প্রকার অসম্ভব বলেই ধরে নিয়েছিল পুলিশে। কিন্তু সবারই অলক্ষ্যে সেই ছেলেটি চুপ করে ভাবলেশীন মুখে দাঁড়িয়ে রয়েছিল। খেয়াল করলে দেখা যেত তার বন্ধুবান্ধবদের মতো তার মুখে আতঙ্কের কোনো ছাপ নেই, বরং তার বোনের সাথে হওয়া অন্যায়, নিজের সাথে হওয়া অত্যাচার এবং বাকি ছাত্রছাত্রীদের ওপর চলা জোর জুলুমের শাস্তি যে দিতে পেরেছে তারই একটা আবছা পরিতৃপ্তির অভিব্যক্তি ফুটে উঠেছে ওর মুখে। এই ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু তারপরই শুরু হলো একটা ভয়ঙ্কর ব্যাপার। ছাত্রছাত্রী থেকে শিক্ষক সবাই মাঝে মধ্যেই দেখতে পেতে লাগলো রুদ্রদেব বাবুর অতৃপ্ত আত্মাকে। কখনো কোনো নির্জন করিডোরে, কখনো টিফিনের সময় ছাদের ওপর, কখনো বা স্কুলের বাথরুমে। দেখতে দেখতে আতঙ্কটা এতই ছড়িয়ে পড়ল যে ছাত্রছাত্রীরও কোন ছাড়, স্কুলের মাস্টারদেরও স্কুলের দিকে পা মারাতে সাহস হলো না। কিন্তু এতদিনে সেই ছেলেটা তার বোনকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে গেছে। সম্ভবত রুদ্রদেববাবুর অতৃপ্ত আত্মা সেই ছেলেটাকেই খুঁজে বেড়াতেন। এদিকে দিন দিন তার উৎপাত এতই বেড়ে গেল যে শেষমেশ কর্তৃপক্ষকে স্কুলটা বন্ধ করতে হলো। একেবারেই থমকে গেল বেতালপুরের হাই স্কুলের পথ চলা। লোকে এখনো বলা বলি করে যে এই স্কুল বিল্ডিংয়ে সেই হেডমাস্টার মশাইয়ের অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়ায় সেই ছেলেটার খোঁজে। পুরো গল্পটা শোনার পর বিকাশ, সুখেন ও রমেন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বিকাশ একটা প্রশ্ন করল। ওই ছেলেটি কোনোদিন কাউকে এই কথাটা জানিয়েছিল যে ও প্রধান শিক্ষক রুদ্রদেবকে হত্যা করেছিল? না, জানায়নি। তাহলে এই কথাটা তুমি জানলে কি করে? প্রত্যেকেই চুপ করে রইল। তারা এখনো কেউ কাউকে দেখতে পাচ্ছে না, না হলে হয়তো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করত। বিভূতিদা হেসে বলল, জানতে পারলাম তার কারণ সেই ছেলেটার নাম বিভূতিচরণ চক্রবর্তী। তোদের এই বিভূতিদা। প্রত্যেকের গায়ে কাঁটা দিয়ে উঠল। চুপ করে ওরা বসে রইল। কারোর মুখে কোনো কথা ফুটল না। এদিকে রাত প্রায় কেটেই গেছিল। ঝড়ের বেগ কমতে কমতে ভোরের দিকে প্রায় থেমে গেল। পাখির কিচিরমিচির ডাক কানে এলো সবার। এক বিভীষিকাময় রাতের কবল থেকে পরিত্রাণের বার্তা নিয়ে আস্তে আস্তে ফুটে উঠল ভোরের আলো। ঘরের মধ্যে ভাঙা জানালাগুলো দিয়ে যেন আস্তে আস্তে চুঁইয়ে ঢুকে অন্ধকারটাকে ক্রমশ ফিকে করে দিতে লাগল। ওরা সকলে যেন একটু হাঁপ ছেড়ে বাঁচল। সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো,
যেন এক রাতের অন্ধকার নয়, এক যুগ অন্ধকারের পর সবাই সবাইকে প্রথমবার দেখছে, আবছা হলেও দেখছে। কিন্তু বিভূতিদা হঠাৎ সুখেন চিৎকার করে উঠল। বাকিরা সুখেনের দৃষ্টি অনুসরণ করে দেখল ওদের থেকে 10 হাত দূরে দরজার সামনে চিত হয়ে পড়ে আছে বিভূতিদা, দৃষ্টি বিস্ফারিত। কিন্তু এ কি করে সম্ভব? এই কয়েক মিনিট আগেই তো বিভূতিদা ওদের পাশে বসে গল্প বলছিল। এর মধ্যে সে ওখানে গেল কি করে? ওরা উঠে গিয়ে দেখল বিভূতিদার শরীরটা জমে পাথরের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। নয় নয় করে কয়েক ঘন্টা আগেই মারা পড়েছে। বিকাশের মনে পড়ল এই ঘরে ঢোকার পর কিছুক্ষণের জন্য বিভূতিদার থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। বাড়িটা দেখে প্রথমে এসে বাইরে দাঁড়িয়ে পড়েছিল, তারপর সকলের পরেই ঘরে ঢুকেছিল। তবে কি তখনই? তাহলে এতক্ষণ ওদের পাশে বসে সেই নৃশংস প্রধান শিক্ষকের হত্যা রহস্যের কথা কে শোনাচ্ছিল? স্বয়ং রুদ্রদেব ঘোষ নয় তো?